রাঘব, আর দেরি করিস না, পুড়িয়ে দে। তবে কর্তামশাই, আজ সন্ধ্যায় তো দেখলাম বৌদি বেশ তরতাজা মানুষ, হেসে খেলে বেড়াচ্ছে সব জায়গায়। হুট করে কি হলো? তুই তো ছোট মানুষ, অত প্যাচ বুঝবি না। এই নষ্টা মেয়েকে আর সহ্য হচ্ছে না, এখনই পুড়িয়ে দে। চরিত্রহীন মেয়ে একটা, কজনের সাথে কি করেছে কে জানে। মানে বৌদি তো ভালো মানুষ। উপরে উপরে সবাই ভালো, ভিতরে যে কি তা বোঝা দায়। যাকে সেসব কথা, তোকে যা করতে বলেছি কর, আর দেরি করিস না। নষ্টা মেয়েকে যত রাখবি ততই সকলের বিপদ। ঠিক আছে কর্তামশাই। শিখা জমিদার বাড়ির একমাত্র পুত্রবধূ ছিল। জমিদার রামমোহনের একমাত্র সন্তান কেশবের স্ত্রী শিখা। আর এই জমিদার বাড়ির গিন্নি সীতাবতী তিনি মারা যান বছর কয়েক আগেই। এরপর থেকেই জমিদার রামমোহন আর কেশব একাই পুরো বালি মিলে থাকতেন। তবে বেশ কিছুদিন পর কেশবও তার ইচ্ছায় শিখাকে পছন্দ করে বিয়ে করে ফেলে। আর বিয়ের পরপরই কেশব চলে যায় বিদেশে। শিখার আর স্বামীর মুখ কপালে বেশি দিন চটে না। এরপর থেকে শ্বশুর বৌমা একা থাকতেন জমিদার বাড়ি জুড়ে, আর বাড়ির কাজের লোকেরা থাকতেন জমিদার বাড়ির একটি ছোট্ট ঘরে। তবে আজ হঠাৎ শিখার মৃত্যু হয়। কিভাবে সে মারা গিয়েছে কেউ কিচ্ছুটি টের পায় না। রাঘব, তুই থাক, আমি এই নষ্টা দুশ্চরিত্রা মেয়ের লাশ দাফন করে তবেই ফিরিস। আজ বেশ ক্লান্ত আমি, চলি। ঠিক আছে কর্তামশাই। রামমোহন মশাই এক ধাপ পা বাড়াতে যাবে এমন সময় চারদিক থেকে অট্টহাসির শব্দে কেঁপে ওঠে। এ যেন কোনো ভয়ঙ্কর অশরীরী হাসি। চারিদিক তৎক্ষণাৎ গাঢ় অন্ধকার হয়ে যায়। হঠাৎ আবারও চমকে দিয়ে আকাশে বাজ পড়ে। বিজলির ঝটকানিতে দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার হয়ে ওঠে সেকেন্ডেই, যেন আবারও আধারে ছেয়ে যায়। রামমোহন মশাই আর রাঘবের বুকের ভিতর দিয়ে যেন ঝড় বয়ে গেল। দুজনেই থমকে দাঁড়িয়ে আছে। কারো মুখে যেন কোনো কথা বা কোনো আওয়াজ নেই। দুজনেই একেবারে নিশ্চুপ। তাদের ভয়ে যেন হাত পা কাঁপতে শুরু করেছে। হঠাৎ এমন কেন হলো, এ প্রশ্নের জবাব নিজেরা নিজেদের মধ্যে খুঁজতে গেলেও যেন কোনো উত্তর পেল না। রাঘব না পেরেই বলে উঠল, কর্তামশাই, হে কি হলো? জানি না, তুই থাক, আমি আসি। রামমোহন মশাই কিছুটা অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে আসতে লাগলো। তবে তার এই হঠাৎ অদ্ভুত আচরণে রাঘব বেশ ঘাবড়ে যায়। সে আর কিছু বলে না। অন্যদিকে রামমোহনও তার কোনো উত্তরের অপেক্ষায় থাকে না। সে পা চালিয়ে সেখান থেকে রওনা হয়। হাঁটতে হাঁটতে রামমোহন প্রায় নদীর কাছাকাছি চলে আসলো। কিন্তু এখনো যেন তার ভয় সে কাটিয়ে উঠতে পারেনি। মুখ বেশ ফ্যাকাশে হয়ে রয়েছে। কিছু একটার ভয়ে যেন রামমোহন বারবার পালাতে চাইছে। তবে সেটি কিসের ভয় কেউ জানে না। এদিকে পরিবেশের অবস্থা ক্রমাগতই খারাপ হচ্ছে। ঘন কালো অন্ধকারে ছেয়ে আসছে চারপাশ। খা খা করছে সবকিছু। গাছের একটি পাতাও যেন নড়ছে না। চারপাশ থেকে শুধুমাত্র শিয়ালের ডাক ভেসে আসছে। এতেই যেন আশেপাশের পরিবেশ আরো বেশি থমথমে করে দিচ্ছে। আজকের এই রাতটা যেন ভয়ঙ্কর এক রাতে পরিণত হচ্ছে। আর দেরি করিস না মাঝি, তাড়াতাড়ি নৌকা চালা। রামমোহন মশাই আর দেরি না করে উঠে পড়ল নৌকায়। নৌকায় উঠে যেন
স্থির হয়ে তিনি বসে থাকতে পারলেন না। কেন জানি না বারবার হাঁসফাঁস করছে তিনি, চারিদিকে এক নজরে দেখবার চেষ্টা করছে। নদীর মাঝে আসতেই যেন আরো বেশি নিস্তব্ধতায় ঢুকে পড়ল, আরো বেশি ভয় করতে লাগলো। বুকের ভিতরটায় যেন বারবার মোচড় দিয়ে উঠতে লাগলো। কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে গেলেও তারপরেও যেন পারে এসে পৌঁছাতে পারল না। সেই যেন এক জায়গাতেই আটকে রইল। 10 মিনিটের পথ যেন ঘন্টা পেরিয়ে গেল। বেশ অবাক লাগছিল তার। নৌকা তো তার নিজ গতিতেই চলছে, তবু কেন পথ বেরোচ্ছে না? তবে কি হচ্ছে তার সাথে? সে কৌতূহলবশত বলেই ফেলল, আর কি গো মাছি, এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি বইটা চালাও, বেশ অনেকক্ষণ ধরেই তো বসে আছি। আর সময় নেই আমার, আমি এখন চললাম। মানে? আমার সময় শেষ, আমার এখন চলে যেতে হবে। এই নদীর মাঝ বরাবর এসে কোথায় যাবে? সেই তো তোমাকে আমাকে পার করেই যেতে হবে নাকি? নয়তো উড়ে উড়ে যাবে নাকি? হঠাৎ করেই একটি বিকট হাসি দিয়ে মাঝি উধাও হয়ে গেল। সাথে সাথে রামমোহন উঠে দাঁড়িয়ে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নেই। কোথায় যে মিলিয়ে গেল কিছু দেখা গেল না। হঠাৎ তার হাত পা যেন থরথর করে কাঁপতে লাগলো। এ দৃশ্য যেন তিনি তার চোখে বিশ্বাসই করতে পারলেন না। আজ তো একটা জলজ্যান্ত মানুষ এভাবে উধাও হয়ে গেল কি করে? চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল এক দৃষ্টিতে নদীর পাড়ে। নদীর ওপারে তার চোখ পড়তেই তিনি দেখতে পেলেন বিশাল বড় লম্বা চুলে দাঁড়িয়ে আছে একটি অবয়ব, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সেটি একটি মেয়ের অবয়ব। কিন্তু এত রাতে একটি মেয়ে নদীর পাড়ে কি করছে? রামমোহন মশাইয়ের জন্য ভয় বেড়েই চলেছে, কিছুতেই কমছে না। বুকের ভেতরটা তার মোচড় দিয়ে উঠছে বারবার। সবকিছুতেই তিনি এক ভয় দেখতে পাচ্ছেন। তার হাত পা থরথরিয়ে কাঁপছে, গলা থেকে কোনো স্বর বের হচ্ছে না, গলা যেন শুকিয়ে আসছে। এদিকে নৌকা যেন একা একাই চলছে, কেউ তাকে নিয়ন্ত্রণ করার নেই, তাই একাই বয়ে চলেছে। রামমোহন মশাইয়ের তেমন শক্তি নেই যে বইটা চালিয়ে নৌকার হাল ধরবে। তিনি আপাত দৃষ্টিতে এক মনে তাকিয়ে রয়েছে নদীর ওপারে। হঠাৎ নৌকাটি নদীর পাড়ে এসে থামল, যেন কেউ নৌকাটির হাল ধরেই পথে নিয়ে এসেছে। রামমোহন মশাই বেশ স্বস্তি পেল পাড়ে এসে। সে আর এক মুহূর্ত দেরি করল না, সাথে সাথে নেমে পড়ল পাড়ে। তারপর আর কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। তবে এটি যেন তার বাড়ির রাস্তার পথ নয়, বড় চেনা চেনা রাস্তাটি, কিন্তু চিনে উঠতে পারছে না ঠিক মতো। বেশ আনমনে হয়ে এক ধাপ দু ধাপ করে সে পা ফেলছে সামনের দিকে। হাঁটতে হাঁটতে সে দেখল সে আবারও সেই পাথর ঠুকি শ্মশানে এসে পড়েছে। কিন্তু এ কি করে সম্ভব? সে তো একটু আগেই নদীর ওপার থেকে আসলো, নদীর ওপারেই পাথর ঠুকির শ্মশান। কিন্তু নদীর এপাশে এসেও পাথর ঠুকির শ্মশান, তবে দুপাশে কি পাথর ঠুকির শ্মশান হলো? এইসব মাথায় আসতেই যেন রামমোহনের পা জোড়া থমকে যায়, চোখ দুটো আবারও বড় বড় হয়ে যায়, হাত পা সহ পুরো শরীর যেন ঠান্ডা হয়ে যেতে লাগে। বুকের ভেতরটায় অন্যরকম এক যন্ত্রণা হতে লাগলো। এ কি হচ্ছে, এ কি হচ্ছে আমার সাথে? সে মনে মনে একা একাই সব বলতে লাগলো, কিন্তু তার এ কথা যেন কারো শোনার নেই। একা সেই পাথরটুকি শ্মশানের ভিতরে রয়েছে, আশেপাশে কেউ নেই, এমনকি রাঘবও নেই। রাতও বেশ গভীর হচ্ছে। এই গভীর রাত যেন তাকে গ্রাস করে ফেলছে। হঠাৎ সে অনুভব করলো সে আর একা নেই, আশেপাশে কারো আগমন ঘটছে। কিন্তু কার আগমনে পুরো পরিবেশ তো ভারী হয়ে গেল। হঠাৎ রামমোহন দেখতে পেল দূর থেকে কেউ তার দিকেই হেঁটে আসছে। পুরো চোখ মুখ তার লাল বর্ণের, শরীরে হাজারো ক্ষতের চিহ্ন। দেখে মনে হচ্ছে যেন কেউ অপহরণ করেছে। এসব মনে হতেই যেন তার দম বন্ধ হতে লাগলো, শ্বাস প্রশ্বাস যেন কিছুতেই আর সে ফেলতে পারছিল না। এদিকে
এক ধাপ করে তার সেই ভয়ঙ্কর রূপের মেয়েটিও তার দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই দেখে মেয়েটি আর কেউ নয়, শিখা। শিখা, শিখা। কেন চমকে গেলে নাকি? কি ভেবেছিলিস এত সহজে ছেড়ে দেব? তুই জীবন্ত আছিস কি করে? ওই দেখ তোর লাশ পড়ছে। অন্যায়ের বিচারের জন্য যে আমাকে ফিরতেই হতো, তাই ফিরে এসেছি। কি কিসের অন্যায়? কে কে করেছে? তুই সব অন্যায় করেছিস, আমি না। খবরদার, আর একবার বলবি তো তোর ঘাড় মটকাবো আমি। কেন, আমি কি তোকে বলেছিলাম আয় আমার ঘরে? তুই নিজে এসেছিস, কাজের লোকেরাও ছিল না ওই মুহূর্তে। এই সুযোগ তুই হাতছাড়া করিসনি। দিনের পর দিন এভাবে তুই আমার উপর চালিয়েছিস অত্যাচার। ভয়ে কিচ্ছুটি বলিনি, এমনকি কেশবকেও তোর অপকর্মের কথা বলিনি। সে কবেই আমাকে একা রেখে গেল তোর মতো পশুর কাছে। কিন্তু তুই কি করলি? তুই আমার বাবার বয়সী হয়ে মেয়ের সাথে এমন কিভাবে করলি? আর যখন সহ্য করতে না পেরে তোকে হুমকি দিলাম, সবাইকে বলে দেব, তখন তুই হয়ে উঠলি আরো হিংস্র। নিজের দোষ লোকাতে, নিজের ছেলের কাছে ভালো থাকতে তুই আমাকে নষ্টা বলে পরিচয় দিলি। এরপর নিজেই মেরে ফেললি আমাকে। তারপর সবাইকে বলছিস আমি দোষী, আমি চরিত্রহীন। আমার মতো অনাথ অসহায় মেয়েকে তোর ছেলে ঠাঁই দিয়েছিল, রাজ রানীর মতো করে রেখেছিল। আর তার বাবা হয়ে তুই কিনা পশুর চেয়েও অধম। আমার কষ্ট আমি কাকে বলবো? আজ তোকে মেরেই ফেলবো, সব কষ্ট আজ লাঘব করবো। ছেড়ে দে আমায়, মারিস না। আমি আর করবো না এসব, ভুল হয়ে গেছে। হঠাৎ ঘাড়ে একটি স্পর্শ পেয়ে রামমোহন মশাই পিছনে তাকিয়ে দেখে রাঘবের চেহারা বিভৎস হয়ে রয়েছে। তার মাটি থেকে যেন পায়ে সরে গেল। ঠিক সে সময় রাঘব বলে উঠল, বিনা দোষে আবার এই হাজরা দিয়ে বৌদিকে বুঝিয়েছি, সেজন্য বৌদি আমাকেও মেরে ফেললো। কিন্তু আমার কি দোষ ছিল? তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে, তোর পাপে আমি পাপী হয়ে গেছি। এখন আমি মুক্ত, তুই মরবি, আমি আর বৌদি তোকে আর বাঁচতে দেব না। তোর সময় শেষ রামমোহন, শেষ। আমাকে আর মারিস না, আমাকে মারিস না, ও ভুল হয়েছে, ছেড়ে দে, ছেড়ে দে, আর এমন করবো না। এ কথা যেন তাদের কানেই পৌঁছল না। রাঘব আর শিখা এগিয়ে আসতে থাকে রামমোহনের দিকে। তারপর তারা দুজনে মিলে সেখানেই তার গলা চেপে ধরে। তাদের হাতের চাপে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। আস্তে আস্তে তার শরীরও নিস্তেজ হয়ে পড়ে। পরদিন সকাল হতেই পানিতে ভেসে উঠল রামমোহনের মৃতদেহ। এতে যেন পাপের বিনাশ ঘটল।